আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ই-কমার্স প্ল্যাটফর্ম ধামাকা শপিং এর বিরুদ্ধেও 200 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহকদের সংবাদ সম্মেলন। ইভ্যালির অফিস বন্ধ, বাসা থেকে কাজ করবেন কর্মীরা। গুলশান থানায় রাসেল ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে। সার্চ কমিটি নয়, স্থায়ী আইন করে নির্বাচন কমিশন গঠনের পরামর্শ সাবেক ও বর্তমান নির্বাচন কমিশনারদের। আগাম জাতীয় নির্বাচন ও আওয়ামী লীগের সম্মেলনের কোনো সম্ভাবনা নেই, জানালেন ওবায়দুল কাদের। এবং করোনা পরবর্তী ক্ষুদ্র ও কুটির শিল্প সচল করতে জামানতবিহীন ঋণ চান উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ই-কমার্স কেনাকাটার আরেক অনলাইন প্ল্যাটফর্ম ধামাকা শপিং এর কাছে 200 কোটি টাকার পাওনা দাবি গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের। 6.5 শতাধিক বিক্রেতা পণ্য ও সরবরাহকারী তাদের পাওনা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজধানীতে। তবে ধামাকা কর্তৃপক্ষের দাবি দায় দেনা 100 কোটি টাকার বেশি নয়। আর জানাচ্ছেন মনির হোসেন তপু। গত বছরের 16 নভেম্বর লোভনীয় অফার দিয়ে যাত্রা শুরু করে ই-কমার্স প্ল্যাটফর্ম ধামাকাশপিং.com। প্রতিষ্ঠানটি পরিচালনা করত ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড। এই ই-কমার্স প্ল্যাটফর্মের সেলার অ্যাসোসিয়েশন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে অভিযোগ করে পণ্য সরবরাহ বাবদ প্রতিষ্ঠানটির কাছ থেকে তাদের বকেয়া রয়েছে প্রায় 200 কোটি টাকা। এপ্রিল 2021 হইতে ধামাকার নির্দেশিত গ্রাহকদের নিকট পণ্য সরবরাহ বাবদ সেলারদের বাকি পাওনা প্রায় 200 কোটি টাকা। সেলারদের পাওনাকৃত অর্থ উদ্ধারের জন্য প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তা ও পরিচালন কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করেও মালিক পক্ষের সাথে অদ্যাবধি আমরা সরাসরি কোনো সাক্ষাৎ বা সমাধান পাইনি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে বনানী থানায় মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে, যা তদন্ত করছে সিআইডি। এরপরই প্রতিষ্ঠানটির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। নানা অভিযোগের মুখে দায় এড়াতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে সরে যান ডাক্তার এম আলী। এখন উনি এখানে ছিলেন, আমাদের সাথে জড়িত ছিলেন। উনি অ্যাজ ইউজুয়ালি সব কিছু অবজার্ভ করতেন না বা মনিটর করতেন না। বাট যখন এই প্রবলেমগুলি দেখেছেন উনি, তখন উনি বলেছেন আসলে তো আমি এত প্রবলেমে আমি না। তখন তিনি এখান থেকে বলেন যে না, আমি এটার সাথে জড়িত থাকবো না, উনি সরে যান। কিন্তু ওনারা অবর্তমানে যারা আছেন তারা ওনার দায়িত্বটা পালন করে যাচ্ছে। মিস্টার সিরাজুল ইসলাম রানা, উনি মূলত এখন এই প্রবলেমগুলি সলভ করছে এবং আমাদের এমডি মহোদয়ের নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছে। সেলার অ্যাসোসিয়েশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই কর্মকর্তা আরও জানান, তাদের কাছে গ্রাহকের দেনা 100 কোটি টাকার মতো। প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু থাকলে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। আমাদের বেশ কিছু একটা অ্যামাউন্ট আছে যেটা অ্যাবাউট 100 crore মতো, বাট এটাও যে 100 crore আমরা পাবে আমাদের কাছে তা না। আপনারা যদি রিকনসাইল করেন সেখানে দেখা যাবে 15-20 কোটি টাকার মতো একটা থাকবে, গ্যাপ থাকবে। সেটাও আমরা 15-20 কোটি টাকা আমাদের যদি কোম্পানিটা রান করতো, আমাদের অ্যাকাউন্টগুলো যদি আনফ্রিজ থাকতো, আমরা এটা খুব সহজে রিকভার করতে পারতাম। তিনি জানান, পণ্যের বিশাল অফারের ক্ষেত্রে যে অর্থ ব্যয় হয়েছে তা তাদের প্রধান কোম্পানি ইনভেরিয়েন্ট গ্রুপ থেকে দেওয়া হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। প্রতারণা মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন গ্রেপ্তার হবার পর ই-কমার্স প্রতিষ্ঠানটির অফিস আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার ইভ্যালির ফেসবুক পেজে অফিস বন্ধের ঘোষণা দিয়ে বলা হয়, প্রতিষ্ঠানের কর্মীরা এখন বাসা থেকে কাজ করবেন। এদিকে গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির শীর্ষ 2 কর্মকর্তাকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার রাতে ইভ্যালির সিইও রাসেল অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর আবার থানায় নিয়ে আসা হয়। এক গ্রাহকের প্রতারণার মামলায় বৃহস্পতিবার মোহাম্মদপুরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। ই-কমার্স ও ব্যাংকিং খাতে অনিয়ম বন্ধে আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন বলে মনে করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।
রাজধানীর বিএফডিসিতে এটিএন বাংলা স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি কথা বলেন। এ সময় ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে কমিশন গঠন ও অপরাধীদের শাস্তির আওতায় আনার কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। করোনার প্রভাব যখন থমকে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, ঠিক তখনই জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন ভিত্তিক ই কমার্স। ঘরে বসে দ্রুত পণ্য পেতে অনেকেই নির্ভরশীল এর ওপর। তবে সম্প্রতি ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অতি লোভনীয় অফারে কেনাকাটা করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা। এ বাস্তবতায় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজন করে ছায়া সংসদ। বিতর্কে অংশ নেন ইস্টার্ন ইউনিভার্সিটি ও বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। টাকাটুকু গ্রাহক ফেরত পেয়েছে এমন কোনো নজির আপনি দেখেন? ই কমার্স খাতে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নীতিমালা আরও সুস্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ। তিনি বলেন, কঠোর নজরদারি ও আইনের সঠিক প্রয়োগের অভাবে গ্রাহকরা প্রতারিত হচ্ছে ই কমার্স সাইডে। একটা সংস্থা থাকা দরকার এই যে ই কমার্সকে মনিটর করার জন্য, যে একটা পণ্য ডিলে হইলেই তো তাদের সাথে তার পরের দিন তার কাছে জবাব দিয়ে সরকার থেকে চলে যাবে, মনিটরিং সেল থেকে, যে কালকে ইউ ক্যানট কন্টিনিউ ইউর বিজনেস। তুমি শুধুমাত্র কি এই ইভেলি আর এইগুলি, ব্যাংকগুলোর কি অবস্থা? সরকারি ব্যাংকগুলিতে এখানে ঋণ খেলাপির পরিমাণ প্রায় 20 থেকে 25%। গভর্নমেন্ট ওন এন্টারপ্রাইজ যেগুলো আছে সেগুলির ক্ষেত্রে 6,000 কোটি টাকা সরকার প্রতি বছর ভর্তুকি দেয়। এই 6,000 কোটি টাকা কার টাকা? জনগণের ট্যাক্সের টাকা। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কোনো কারণ ছাড়াই ই কমার্স খাতে 30 থেকে 40% প্রতিষ্ঠান তাদের ব্যবসা বন্ধ করে দেয়। তাই প্রতারণা বন্ধে প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা। ই কমার্স খাতের জন্য নৈরাজ্য বন্ধে অতি জরুরি ভিত্তিতে এখনই আইন প্রণয়ন করতে হবে। তাদের দৃশ্যমান শাস্তি দিয়ে জনগণকে বোঝাতে হবে যে না, রাষ্ট্র সরকার তাদের পাশে আসে এবং ভবিষ্যতে এই ধরনের কোনো ব্যক্তি এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে পারবে না যদি দৃশ্যমান শাস্তির ব্যবস্থা আমরা করতে পারি। একই সাথে ক্ষতিগ্রস্তদের অর্থ আমরা ফেরতের ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেই সুপারিশ আমরা করছি। ই কমার্স খাতকে শক্তিশালী করতে ক্রেতা ও বিক্রেতাদের আরও সচেতন হওয়ার পরামর্শ আলোচকদের। বিতর্ক প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজিএমএ ইউনিভার্সিটি। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। সার্চ কমিটি নয়, স্থায়ী আইন করেই পরবর্তী নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন সাবেক ও বর্তমান নির্বাচন কমিশনাররা। সাবেক কমিশনার সাখাওয়াত হোসেনের মতে, গ্রহণযোগ্য প্রক্রিয়ায় ইসি গঠন না করলে শুরু থেকে অনাস্থা তৈরি হবে। তবে রাজনৈতিক সমঝোতা না থাকলে ইসি নিয়োগে আইন করলেও ফল আসবে না বলে মনে করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের 5 বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। কোন প্রক্রিয়ায় পরবর্তী কমিশন নিয়োগ হবে তা নিয়ে এখন চলছে নানা আলোচনা। সংবিধানে এই ক্ষমতা রাষ্ট্রপতিকে দেয়া হলেও উল্লেখ আছে আইন প্রণয়নের কথা। যদিও গত 50 বছরে ইসি গঠনে স্থায়ী আইন করেনি কোনো সরকার। সবশেষ কাজী রকিবউদ্দিন ও কেএম নুরুল হুদা কমিশন গঠন হয়েছে সার্চ কমিটির মাধ্যমে, যা নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। কথিত সার্চ কমিটি করেছেন, কিন্তু সেটাও স্বচ্ছ নয়। নোবডি নোজ সার্চ কমিটি কি বলেছে আর নিয়োগ কে পেয়েছে। তার প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয় তাহলে নির্বাচন কমিশন নিয়ে নেতিবাচক মনোভাব থাকবে মানুষের। আইনানুগভাবেই উনি একটা সার্চ কমিটি গঠন করে তার মাধ্যমেই হতেছে লোক বেছে নিয়োগ করার ব্যবস্থা করেছেন। তো আমার কাছে মনে হয় না যে এইটাতে কোনো আইনের ব্যত্যয় ঘটেছে। নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট আইন করার সুপারিশ করেছিল এটিএম শামসুল হুদা কমিশন, যাতে সিএসি সহ কমিশনারদের নাম প্রস্তাবের পর সংসদে শুনানির কথা বলা হয়েছিল। পার্লামেন্টে একটা বিজনেস কমিটি আছে যেখানে প্রধানমন্ত্রী চেয়ার করেন, অন্যান্য অপোজিশনের মেম্বার থাকেন, সমান সমান অংশে মেম্বারশিপ করে এই নামগুলো সেখানে আলোচনা হবে। প্রিলিমিনারি সিলেক্ট করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, একটা স্বচ্ছ হয়ে প্রক্রিয়াটা হবে। এটাই ছিল আমাদের প্রপোজাল। এম সাখাওয়াত হোসেনের মতে আইন প্রণয়নে কেবল রাজনৈতিক সদিচ্ছা দরকার। সংবিধানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ রফিকুল ইসলামেরও। আইনটা করলেই ভালো হয়, কিন্তু আইনটা করলে কি হবে আমার মনে হয় ভালো হবে না খারাপ হবে এটা ভবিতব্যই বলতে পারবেন। প্রক্রিয়া যদি আমি মনে করি ডিসেম্বরে হয়, আমি মনে করি বাংলাদেশের আইন মন্ত্রণালয় যদি চায় তাহলে 2 মাসের মধ্যে আইন তৈরি করে ফেলতে পারে। নির্বাচন কমিশন গঠনে স্বতন্ত্র আইন আছে প্রতিবেশী নেপাল, ভুটান ও পাকিস্তানে।
ভারতে আইন করার জন্য নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়ের আগে জাতীয় নির্বাচন ও আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভায় তিনি কথা বলেন। এই সময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে বিএনপি ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই সিরিজ সভা, সিরিজ বোমার পৃষ্ঠপোষক বিএনপির সিরিজ ষড়যন্ত্রের রূপকল্প তৈরির আজকের এই সভা, গোপন বৈঠকগুলো তারা অনুষ্ঠান করছে। আওয়ামী লীগের ইতিহাসে আগাম কোনো সম্মেলন হয়নি। নির্বাচন যথাসময়ে হবে, সম্মেলন ইনশাল্লাহ যথাসময়ে হবে। টার্গেট করে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি জানান, সাংগঠনিকভাবেই বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ব্যাংক হিসাব তলবের জবাব দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের 2 অংশ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির শীর্ষ নেতারা জানান, উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করতেই পেশাদার সাংবাদিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে এটি করা হয়েছে। এটি স্বাধীন মত প্রকাশের বাধা সৃষ্টি ও চাপ প্রয়োগের অপচেষ্টা বলেও জানান তারা। সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যাও জানতে চান সাংবাদিক নেতারা। এ সময় আগামীকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করা এবং সাংবাদিকতার সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করা। আমরা জানি যে যারা সংগঠন চালায় কি পরিমাণ কষ্ট করে এই সংগঠনগুলোকে চালাতে হয়। সংগঠনের নেতৃবৃন্দের কোনো সুযোগ নাই যে তারা সেখানে কোনো রকম অর্থের কোনো রকম নয়ছয় করার কোনো সুযোগই নাই। ব্যক্তির হিসাব যে কোনো প্রতিষ্ঠান চাইতে পারে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে। যখন আমাদেরকে সাংগঠনিকভাবে আঘাত করা হয় তখন আমরা কিন্তু সাংগঠনিকভাবে সেটার জবাব দিতে চাই। জামানতবিহীন ঋণের মাধ্যমে করোনার পরবর্তী ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের ব্যবসা সচল করা সম্ভব। এজন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সহায়তা চান ব্যবসায়ীরা। প্রণোদনা অর্থ এখানে দ্রুত বিনিয়োগের দাবিও তাদের। ট্রেড লাইসেন্স ও নিয়মিত ব্যবসার হিসাব সংরক্ষণ করলে সহজেই ঋণ পাওয়া সম্ভব বলে মনে করেন ব্যাংকাররা। সফর আলমের রিপোর্ট। কেরানীগঞ্জের মহিউদ্দিন প্যান্ট হাউস। করোনার কারণে দীর্ঘদিন পর আবারও উৎপাদন শুরু হয়েছে কারখানায়, তবে নেই আগের মতো পণ্যের চাহিদা। উদ্যোক্তারা বলছেন, করোনার পর স্থানীয় বাজারে এসব পণ্যের চাহিদা কমেছে 50 ভাগ। পণ্য উৎপাদনে প্রয়োজন নতুন বিনিয়োগ। অভিযোগ রয়েছে, নতুন করে ঋণ পেতে হয়রানি পোহাতে হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের। কারেন্ট বিল অনেক বাকি আছে, এখন এগুলো আমাদের সারাদিন টোটাল কষ্ট হইতেছে। এখন মালিক পক্ষ তো আমাদেরকে চাপ দিতেছে এগুলো দেওয়ার জন্য, তারপর আমরা ইনশাল্লাহ চেষ্টা করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। এসএমইদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটা এখনও একটা চ্যালেঞ্জিং মোকাবেলায় আছে এবং এটা নিয়ে আমরা বরাবর কাজ করছি। এদেরকে ব্যবসায় ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে ওই ক্যাশ ফ্লো বেস ফাইন্যান্সিং করতে হবে, জামানতবিহীন ফাইন্যান্সিং করতে হবে। সহজ শর্তে ঋণ ও বিনিয়োগ চান ব্যবসায়ীরাও। তাদের মতে, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা ঘুরে দাঁড়ালে দ্রুত সচল হবে অর্থনীতির চাকা। এই জন্য দরকার ব্যাংকের সহায়তাও। ট্রেড লাইসেন্স বলি, ব্যবসার যেই বেচাকেনার হিসাব বলি, এগুলো সংরক্ষণ করলেই মোটামুটি আগায় যেতে পারে। পেপারের উপর একটা বড় রকমের এমফাসাইজ করি, ওইটার উপরে নিয়ে আমরা কাজটা করতে চাই। এই কারণেই হয়তো একটু ডকুমেন্টেশনটার উপর ব্যাংকারদের বিশেষ নজর থাকে আর কি। যখন স্টিমুলাস প্যাকেজে টাকা বিতরণের ক্ষেত্রে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল, সেই সময় এসিবি ফাউন্ডেশনে টাকা বিতরণ করার ক্ষেত্রে কিন্তু তারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের টাকা বিতরণ করার ক্ষেত্রে শতভাগ সফলতা অর্জন করেছেন। বিনিয়োগ পেতে এসএমই উদ্যোক্তাদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ভারতের পেট্রোপোল স্থলবন্দরে রপ্তানিমুখী পণ্য বোঝাই গাড়ির চাপে বন্দর এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে পেট্রোপোল ও বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পাসপোর্টধারী যাত্রীরাও।
যানজটের কারণে সবাইকে পায়ে হেঁটে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ইমিগ্রেশন চেকপোস্টে আসতে হচ্ছে। বেনাপোলের ব্যবসায়ীরা বলছেন, বন্দর দিয়ে প্রতিদিন পণ্যবাহী প্রায় 350 ট্রাক ভারতে প্রবেশের সময় সেখানকার একটি সিন্ডিকেট নানা অজুহাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্থলবন্দরের ওপারে ট্রাকগুলোরও একই অবস্থা। যানজটের কারণে আটকা পড়েছে কয়েকশো ভারতীয় ট্রাকও। বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক কর্মকর্তারা জানান, আমদানি রপ্তানির চাপ বেড়ে যাওয়ায় যানজট বাড়ছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। 3-4 দিন এখানে দাঁড়িয়ে আছি, প্রচুর জ্যাম। 4-5 দিন ধরেই তো। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে বন্ধুত্ব, পরবর্তীতে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর কল্যাণপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানান, চক্রটি বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গত 6 মাসে সাধারণ মানুষের কাছে থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কানাডা সহ বিভিন্ন দেশে চাকরি দেওয়ার প্রলোভন ছাড়াও বিদেশ থেকে উপহার পাঠানোর কথা বলে কাস্টমস কর্মকর্তা সেজে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। প্রতারকরা ডিজিটাল প্ল্যাটফর্মে কমিউনিকেশনটা করে, এই কমিউনিকেশনটা সরল সহজ, যারা একটু না বুঝে কাজগুলিকে তাদেরই ভিক্টিমাইজ হয়ে যায়। কারণ আমরা চাই ডিজিটাল প্ল্যাটফর্মে ই-কমার্স এটি আরও দেশের মধ্যে এটি প্রসারিত হোক এবং এটা সুফলও পাচ্ছে অনেক। কিন্তু যারা এই প্রতারণাগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা ও আর্দ্রতা বেড়ে যাওয়া ডেঙ্গু বিস্তারের ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে চিকিৎসা সেবায় ঘাটতি না থাকলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের দক্ষতা ও সামর্থ্যের অভাব রয়েছে বলেও জানান তারা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আয়োজিত পরিবেশ ও ডেঙ্গু স্বাস্থ্যগত দৃষ্টিকোণ শীর্ষক অনলাইন আলোচনায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর এবং এনজিও কর্মীদের সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করারও আহ্বান জানান বক্তারা। পটুয়াখালীর মির্জাগঞ্জে বেশ কয়েকদিন ধরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির একটি মুখপোড়া হনুমান। স্থানীয়রা জানায়, উপজেলার কাঠাতলী এলাকায় গাছের মগডালে, ঘরের চালে কিংবা কখনো মোবাইল টাওয়ারের মতো উঁচু স্থানে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে হনুমানটিকে। পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় 5 দিন ধরে হনুমানটি মির্জাগঞ্জে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই প্রাণীটি ধরার সক্ষমতা তাদের নেই। তাই হনুমানটিকে উত্ত্যক্ত না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন সহায়তা দিয়েছে কৈশোর ফাউন্ডেশন। বৃহস্পতিবার ফাউন্ডেশনের উদ্যোগে ইস্কাটনে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের স্কুল সুইট আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়। এ সময় শিশুদের জন্য আয়োজন করা হয় কার্টুন শো ও গল্প বলার আসর। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, এই বিশেষ শিশুদের সহায়তায় সবার এগিয়ে আসা উচিত। এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তান থেকে অন্য দেশে যেন সন্ত্রাসবাদ ছড়াতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাজিকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। আফগানিস্তানে অস্থিরতার জের ধরে অন্যান্য দেশে জঙ্গিবাদ ও চরমপন্থা ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন নরেন্দ্র মোদী। এ অবস্থায় কাবুল পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবেন প্রবাসীরা। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক পৌঁছাবেন ১৯ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কের লাগোডিয়া ম্যারিয়ট হোটেলে প্রধানমন্ত্রীকে ভার্চুয়ালি নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে। এ সময় সংসদে প্রবাসী নারীদের জন্য ৩০টি আসন সংরক্ষণের দাবি তোলা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। এছাড়াও দাবি জানানো হবে ঢাকা নিউ ইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর। এবারে পার্কটেক্স খেলার খবর।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে সুস্থ হয়ে উঠছে বললেন জানিয়েছেন তার মেয়ে ক্যালি নাসিমেন্তো। ৮০ বছরের পেলের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। গত মঙ্গলবারই আইসিইউ থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু ৩ দিনও হয়নি শুক্রবার আবারও আইসিইউতে নিতে হয় তাকে। অ্যাসিড রিফ্লেক্সের কারণে শরীর খারাপ হওয়ার ফুটবলের রাজা পেলেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। এর আগে কোলন টিউমার ধরা পড়ায় ৪ সেপ্টেম্বর তার অস্ত্রোপচার হয়। পেলের মেয়ে ক্যালি জানান তার বাবা ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নিউক্যাসল ইউনাইটেড। নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে খেলার ১৩ মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে যায় লিডস। পিছিয়ে থেকে গোলে শোধর চেষ্টা করে স্টিভ ব্রুসের দল। ৪৪ মিনিটে সেন্ট ম্যাক্সিমিনের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরান নিউক্যাসল। বাকি সময় দুদলই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল, কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা হয়নি। খেলা শেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। স্প্যানিশ লা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে ২-১ গোলে পরাজিত করেছে ক্যারিস। বল পজিশন কিংবা আক্রমণে সেল্টা ভিগো এগিয়ে থাকলেও সুবিধা করতে পারেনি। উল্টো খেলার ৩৮ মিনিটে অ্যান্থনি লরেন্সের গোলে এগিয়ে যায় ক্যারিস। খেলার ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুইস আলফানসো। ২ গোলে পিছিয়ে থেকে খেলার ফেরার চেষ্টা করে সেল্টা। ৬৪ মিনিটে সেল্টার সান্টিমিনা একটি গোল শোধ করলেও তাদের দলের পরাজয় ঠেকাতে পারেননি। এই জয়ে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১তম স্থানে উঠে এলো ক্যারিস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ই কমার্স প্ল্যাটফর্ম ধামাকা শপিং এর বিরুদ্ধেও ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহকদের সংবাদ সম্মেলন। ইভ্যালির অফিস বন্ধ, বাসা থেকে কাজ করবেন কর্মীরা। গুলশান থানায় রাসেল ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে। সার্চ কমিটি নয়, স্থায়ী আইন করে নির্বাচন কমিশন গঠনের পরামর্শ সাবেক ও বর্তমান নির্বাচন কমিশনারদের। আগাম জাতীয় নির্বাচন ও আওয়ামী লীগের সম্মেলনের কোনো সম্ভাবনা নেই, জেনারেল ওবায়দুল কাদের। এবং করোনা পরবর্তী ক্ষুদ্র ও কুটির শিল্প সচল করতে জামানতবিহীন ঋণ চান উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।